নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি। তাহলে এই যে কোশ্চেনটা, এটা তাহলে বিভিন্নভাবে আসতে পারে। সেটা কি রকম না, উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে শুনে রাখবে। আর একটা কীভাবে আসতে পারে না, উচ্চ গতিতে তাহলে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। তোমাকে বলেছে উচ্চ গতিতে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো, কি কাজ কিন্তু বলেনি। আর উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি আমরা জানি, ক্ষয় কাজ। বহন কার্যের ফলে তো আর কোনো ভূমিরূপ গঠিত হয় না, ক্ষয় কাজের ফলে ভূমিরূপ গঠিত হয়। তাহলে তখনই আমাদের বুঝে নিতে হবে উচ্চ গতিতে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ বলেছে মানেই তাহলে ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করতে হবে। ঠিক আছে, আর একটা দিতে পারে যে নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। তখন তোমাদের বলতে হবে যে নদী প্রধানত উচ্চ গতিতে তাহলে ক্ষয় কাজ করে থাকে এবং এই ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করলাম। এটাই। তাহলে উচ্চ গতিতে কি হয় না, নদীর ঢাল বেশি, ফলে নদী প্রবল বেগে প্রবাহিত হয় বা নদীর জল প্রবল বেগে বাহিত হয়। এবং উচ্চ গতিতে নদীতে তাহলে ক্ষয়ীভূত পদার্থের পরিমাণ বেশি, ফলে নদীর কি হয় না, অবকর্ষ পদ্ধতিতে তাহলে নদী উপত্যকাকে ক্ষয় করে থাকে। তাহলে এই অবকর্ষ পদ্ধতিতে ক্ষয় করার ফলে কি হয়, নদী উপত্যকার নিম্নভাগ তাহলে ক্ষয়িত হয়, হয়ে তাহলে নদীতে কি করে না, নদীকে আই আকৃতির ন্যায় ভূমিরূপ গঠন করে। তাহলে এটাকেই আমরা বলে থাকি কি না, এটাকে আমরা বলে থাকি না আই আকৃতির উপত্যকা। ঠিক আছে, তাহলে এই দেখো এই আকৃতিটা কি হলো না আই আকৃতি। তাহলে এইখান থেকে এই যে ভূমিরূপটা গঠিত হলো এটা হচ্ছে তাহলে আই আকৃতির উপত্যকা। দেখো এখান থেকে এই অংশটা আই আকৃতির মতোই। ঠিক আছে, এবার এটাকে মুছে দাও, দিলাম। এটা হচ্ছে কি আই আকৃতির উপত্যকা। তাহলে যেমন তাহলে এটাকে আই আকৃতির উপত্যকা বা কি বলা হয়, গিরিখাত, তাই না? তাহলে যেমন এই গিরিখাতের উদাহরণ কি না, নেপালের কালীগণ্ডকী নদীর ওপর কালীগণ্ডকী গিরিখাত একটা গিরিখাতের উদাহরণ। এর পরে নদীর ক্ষয়ের পরবর্তী পর্যায়ে ঠিক এর পরে কি হয় না, এই আই আকৃতির উপত্যকা ধীরে ধীরে কি হয় না, আবহবিকার বা নদীর জলের প্রবাহে এই আই আকৃতির উপত্যকায় কি হয় না, উপত্যকার পার্শ্বক্ষয় হয়ে থাকে। তাহলে আই আকৃতির উপত্যকাটা কীরকম হয়েছিল, নদীর নিম্নক্ষয়টা প্রধানত বেশি ছিল, সেই কারণে নদী আই আকৃতির হয়েছিল। এবারে এর পরবর্তী পর্যায়ে আবহবিকারের কারণে বা নদীর তাহলে পার্শ্বক্ষয়ের কারণে এই নদীর তাহলে আকৃতি কীরকম হয় না, ভি আকৃতির ন্যায় হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ধীরে ধীরে এইভাবে ক্ষয়িত হয়ে এইভাবে ক্রমে ক্রমে ক্ষয়িত হয়ে নদী কি হয় না, এরকমভাবে ভি আকৃতির হয়ে থাকে। তাহলে এটাকে বলা হচ্ছে কি না, এটাকে বলা হচ্ছে ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, একদম সহজ বিষয়, জটিলভাবে নেবে না। ওই আই আকৃতির উপত্যকাটাই যখন পার্শ্বক্ষয় ফলে ও আবহবিকারের ফলে এই অংশগুলো পাশের অংশগুলো যখন ক্ষয়িত হয় সেগুলোই হয়ে যাচ্ছে, সেই উপত্যকাটাই হয়ে যাচ্ছে কি না ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, আচ্ছা এর ফলে তাহলে আই আকৃতির উপত্যকাতে কোন কাজটা বেশি প্রাধান্য পায় বলো তো? আই আকৃতির উপত্যকা গঠিত হয় প্রধানত নিম্নক্ষয়ের ফলে, আর ভি আকৃতির উপত্যকাটা ওই নিম্নক্ষয় হওয়ার পর পরবর্তী পর্যায়ে যখন পার্শ্বক্ষয় হয়ে থাকে বা এই নদীর উপত্যকার পাড়গুলো এই উপত্যকাটা যখন ক্ষয়িত হয়ে থাকে তখন হয়ে যায় ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, এরপরেই হচ্ছে কি, এরপরে যেটা হচ্ছে যে ভূমিরূপটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে কি না ক্যানিয়ন। ক্যানিয়ন কি না উচ্চ শুষ্ক অঞ্চলে, ঠিক আছে, এই শুষ্ক অঞ্চলে গিরিখাতগুলোকে বলা হয় কি না ক্যানিয়ন।
সেটা কী রকম না শুষ্ক অঞ্চলে তাহলে নদী চিরপ্রবাহী, কিন্তু উচ্চ শুষ্ক অঞ্চলে তাহলে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে নদীর জলের প্রবাহ কম, ফলে নদী তাহলে প্রধানত নিম্ন ক্ষয় করে থাকে, পার্শ্ব ক্ষয় আর নদী সেভাবে করতে পারে না, ফলে নদী ওই আই আকৃতির উপত্যকা বা গিরিখাতের মতো দেখতে হয়। তাহলে ওটাকেই তাহলে ওই গিরিখাতকেই তাহলে শুষ্ক অঞ্চলে বলা হয়ে থাকে ক্যানিয়ন। একদম সহজভাবে বুঝে নেবে বিষয়গুলো, ঠিক আছে। এরপরেই আসছি তাহলে কি না র্যাপিড বা খরস্রোত। এগুলোকে সহজভাবে নেবে, জটিলভাবে শুধু মুখস্থ করে নিলে কিন্তু এগুলো মাথায় থাকবে না। একদম সহজভাবে নেবে, দেখবে মাথায় থেকে যাবে। তারপর তুমি ভাষাগুলো মুখস্থ করে তারপর তুমি তোমার এই লিখতে শুরু করো বা তুমি মনে রাখো, কিন্তু প্রথমে সহজভাবে বুঝে নাও, একদম জটিলভাবে নেবে না। র্যাপিড কি বা খরস্রোত কি? তাহলে র্যাপিড হচ্ছে যখন নদীর উপত্যকাতে তাহলে কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে অবস্থান করে, ঠিক আছে। পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর অবস্থান করার কারণে তাহলে নদী কি করে না কঠিন শিলাস্তরকে তাহলে কম ক্ষয় করে এবং কোমল শিলাস্তরকে কি করে না বেশি পরিমাণে ক্ষয় করে, ঠিক আছে। তাহলে কঠিন শিলাস্তরকে সেভাবে ক্ষয় করতে পারছে না, কিন্তু কোমল শিলাস্তরকে বেশি ক্ষয় করার কারণে তাহলে নদী কি হয় না এইভাবে ক্রমে ক্রমে উঁচু থেকে নিচুতে প্রবাহিত হয়। এটাকেই বলা হচ্ছে কি না খরস্রোত বা র্যাপিডস, ঠিক আছে। নদী পর্যায়ক্রমে এভাবে প্রবাহিত হয়, এগুলোকেই বলা হচ্ছে কি না খরস্রোত বা র্যাপিড। একদম সহজ বিষয়। এবারে এই খরস্রোত বা র্যাপিডের পরবর্তী পর্যায়ে কি আসছে না খরস্রোত বা র্যাপিডের পরবর্তী পর্যায়ে আসছে কি না জলপ্রপাত। জলপ্রপাত কি? তাহলে সোজা কথায় জলপ্রপাতটা হচ্ছে কি না নদীতে যদি অসম ঢালের সৃষ্টি হয় তখন নদী কি হয় হঠাৎ করে উঁচু থেকে নিচুতে লাফিয়ে পড়ে, তাহলে সেটাকেই আমরা বলে থাকি কি না জলপ্রপাত। তাহলে এভাবে এখানেও অনুভূমিকভাবে যদি কঠিন ও কোমল শিলাস্তর অবস্থান করে তাহলে নদী কঠিন শিলাস্তর থেকে এসে কোমল শিলাস্তরে দিনের পর দিন তাহলে ক্ষয় করার পর কি হয় না কোমল শিলাস্তর হয়ে ধীরে ধীরে ক্ষয়িত হয়ে ভেতরের দিকে প্রবেশ করে এবং নদী তখন কঠিন শিলাস্তর থেকে একদম নিচে লাফিয়ে এখানে পড়ে, ঠিক আছে। নদীর জল লাফিয়ে একদম উঁচু থেকে এখানে পড়ে, নিচে পড়ে। তাহলে এই যে নদী তাহলে উঁচু থেকে নিচে তাহলে হঠাৎ করে লাফিয়ে পড়ছে, এটাকেই আমরা বলে থাকি কি এটাকেই বলে থাকি জলপ্রপাত, ঠিক আছে। তাহলে নদীতে এই কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে অবস্থানের ফলে এই র্যাপিড ও জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে। তারপর আসছে কি তারপর আসছে যেটা সেটা হচ্ছে প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল। এটাও জলপ্রপাতের সঙ্গে জড়িত। তাহলে প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল কি না এই জলপ্রপাতের জল যখন উঁচু থেকে নিচুতে হঠাৎ করে লাফিয়ে পড়ছে তখন এখানে যেখান পড়ছে সেখানে দীর্ঘদিন ধরে পড়ার ফলে তাহলে নদীর এই অংশে একটা গর্তের সৃষ্টি করছে, ঠিক আছে। এই যে গর্তটা একেই আমরা বলবো কি না প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল, ঠিক আছে। একদম সহজ বিষয়, জটিলভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রথমে বুঝে নাও তারপরে বইয়ের ভাষা মুখস্থ করবে। আচ্ছা, এরপর হচ্ছে কি না এরপর হচ্ছে মন্থকূপ বা পট হোল। তাহলে মন্থকূপ বা পট হোল কি না নদী প্রবাহিত হওয়ার সময় তাহলে অবঘর্ষ প্রক্রিয়ায় কি করে তলদেশ ক্ষয় করে এবং এই তলদেশে
তাহলে নরম শিলা স্তর গঠিত যে অঞ্চলগুলো সেখানে অবঘর্ষ প্রক্রিয়ায় নদী ক্ষয় করার ফলে এবার নদীর প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় তাহলে ওই ক্ষয়িত অংশে কি হয়, আর নদীর সঙ্গে যে বাহিত নুড়ি পাথর এগুলো কি হয় না ওই ক্ষয়িত অংশে যদি প্রবেশ করে তখন নদীর জলের প্রবাহের সঙ্গে ওই ক্ষয়িত পদার্থগুলো ওই তাহলে যে নিচু অংশটার ভেতরে ঢুকে আরও ঘুরতে থাকে। ফলে ওই যে নরম শিলাটা কিছুটা ক্ষয়ে গেছিলো ওটা কি হয় না ওই ক্ষয়িত পদার্থগুলো ওর ভেতরে ঢুকে যখন আবার ঘূর্ণনের সৃষ্টি করে তখন ওই গর্তটা আরও বড় আকৃতি ধারণ করে, ছোট থেকে আরও বড় আকৃতি ধারণ করে। ওটাকেই বলা হয় কি মন্থকূপ বা পটহোল। ঠিক আছে, এরপরে আসছে কি না শৃঙ্খলিত শৈলশিরা। শৃঙ্খলিত শৈলশিরা কি না নদী উচ্চ গতিতে যখন প্রবাহিত হয় তখন নদীর প্রবাহপথে যদি কোনো শৈলশিরা অবস্থান করে বা উঁচু ভূমি অবস্থান করে তখন নদী কি করে না ওই শৈলশিরাকে এড়িয়ে তাহলে নদী প্রবাহিত হয়। ফলে আমাদের দেখে স্বাভাবিকভাবে কি মনে হয় না নদী যেন ওই শৈলশিরার তাহলে কাছে এসে আটকে গেছে, ঠিক আছে, বা আবদ্ধ হয়ে গেছে। তাহলে এটাকেই বলা হচ্ছে কি না শৃঙ্খলিত শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা। বোঝা গেছে? তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি নিয়ে আজকের আলোচনা করা হলো। তা আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত এবং পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আনছি। পরবর্তী ক্লাসে তাহলে মধ্য ও নিম্ন গতিতে তাহলে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো।